তুমি বেঁচে আছো আমার তাতেই চলবে। ডাক্তাররা তোমাকে নিয়ে বেশি চিন্তিত ছিল। মেঘালয়ের কথা শুনে আলোর অশান্ত হৃদয় শান্ত হয় না। আলোর নীরবতা দেখে মেঘালয় আলোর হাতটা ধরে পড়ল। আল্লাহ চাইলে আমরা আবারও বাবা মা হতে পারবো। মন খারাপ করলে কি লাভ হবে বলো? সৃষ্টিকর্তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে বলো? তানিয়া ভাবির বাচ্চাটা। আলোর প্রশ্নটি শুনে মেঘালয় বুঝতে পারল তার কথাগুলো কতটা সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছে আলো। মেঘালয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। ভালো আছে। তানিয়া ভাবির ডেলিভারির ডেট তো খুব বেশি দূরে ছিল না, 3 সপ্তাহ পর ছিল। ভাবিকে ডেট ডিক্লিয়ার করার পর বাচ্চার নড়াচড়া টের পায় ইনায়া। তারপর ডাক্তার সি সেকশন করলো। সাময়িক অক্সিজেন ঘাটতির কারণে বাবুর কিছু সমস্যা দেখা দিয়েছিল, তবে গুরুতর সমস্যা নয়। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলো চোখ বন্ধ করে রইল। তানিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবছে। কখনো মনে হতো তানিয়া একজন বড় বোন, কখনো মনে হতো তানিয়ার কাছে আলোর কোনো ভ্যালু নেই। কিন্তু শেষ দিনগুলোতে আলোকে ছাড়া কিছুই বুঝতো না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোর কাছে গুটুর গুটুর আলাপ করত। আলো মনোযোগ দিয়ে শুনত, কারণ তানিয়ার তিক্ত বাক্যের মাঝে আলো প্রেরণা খুঁজে পেত। শক্ত কথার পেছনে কতটা অনুপ্রেরণা দিত আলোকে তা একমাত্র সেই জানত। আরও 4 ঘন্টা পর একজন নার্স এসে মেঘালয়কে অনুরোধ করে বলল আলোকে উঠিয়ে যেন হাঁটাহাঁটি করতে সাহায্য করে এবং হালকা পাতলা খাবারও যেন খেতে দেওয়া হয়। নার্স চলে যাবার পর মেঘালয় আলোর মুখের সামনে ঝুঁকে মৃদুস্বরে বলল, আমার গলা জড়িয়ে ধরো। তুমি কোনো চাপ দেবে না শরীরে, আমি সামলে নেব। আলো মেঘালয়ের গলা জড়িয়ে ধরল। মেঘালয় ধীরে ধীরে আলোকে উঠিয়ে বসালো। তারপর অনুরোধ করলো যেন সামান্য হাঁটাহাঁটি করে। ব্যথা হচ্ছে অনেক, আমি পারবো না। আলো দাঁতে দাঁত চেপে কথাটি বলল, 10 কদম হেঁটে এসো, আমি তোমার হাত ধরে রাখবো। মেঘালয়ের বাড়িয়ে দেওয়া হাতের ওপর হাত রেখে আলো প্রথম কদম ফেলল। ব্যথায় সে কাতর হয়ে উঠল। মেঘালয় আলোর মুখের দিকে তাকালো না আর। আলোর কষ্ট ইদানিং সে সহ্য করতে পারে না। আলো 10 কদমের জায়গায় 15 কদম হেঁটে এসে বেডের ওপর বসলো। এরই মধ্যে মাসফি এক গাদা খাবারের বক্স নিয়ে কেবিনে ঢুকলো। মেঘালয় এগিয়ে গিয়ে মাসফির হাত থেকে বক্স নিয়ে রেখে দিল বেডসাইড টেবিলের ওপর। কেমন আছো আলো? মাসফির আলোর দিকে না তাকিয়ে প্রশ্ন করলো। আলো মাথা নিচু করে ফেললো। চোখের পানি টলমল করছে তার, কারণ বড় ভাইয়ের মতো মাসফির অবস্থা এখন তার চেয়েও বেশ শোচনীয়। মানুষটার স্ত্রী চলে গেছে না ফেরার দেশে। যেদিন রাতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলেন, ঠিক সেদিন বিকেলে স্ত্রী চলে গেল। বলা নেই কওয়া নেই। হুট করে একটা মানুষের মৃত্যু কি মেনে নেওয়া যায়? আলোর নীরবতা দেখে মাসফি দ্বিতীয়বার প্রশ্ন করল না, কারণ আলোর মনের অবস্থা এখন কেমন সবাই জানে। মাসফি উঠে দাঁড়ালো। মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আলোকে খাইয়ে দিয়ে তুইও কিছু খেয়ে নে। ইনায়া হসপিটালে গিয়েছে, ওকে দেখে আমি বাড়িতে ফিরে গোসল করে তোদের জন্য হোটেল থেকে খাবার নিয়ে ফিরলাম। মা এবং সীতারা আন্টি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তুমি খেয়েছো? মেঘালয়ের প্রশ্ন শুনে মাসফি মেকি হাসি দিয়ে বলল, 2 দিন হতে চলল, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা লাগছে না রে। মিলাদের দিন দুপুরে শেষবার যে তানিয়ার হাতের খাবার খেলাম, সেই খাবারের স্বাদ যেন এখনও পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্য কিছু খাওয়ার কথা ভাবলেই মনে হয় আমার ঠোঁটের চারপাশে লেগে থাকা তানিয়ার হাতের শেষ স্পর্শ মুছে যাবে। মাসফি দাঁড়ালো না আর চলে গেল। আলো নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। মেঘালয়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আছে। আলোকে কোনো মতে স্যুপ খাইয়ে দিল মেঘালয়। আলো মেঘালয়কে খাওয়ার জন্য অনুরোধ করলে মেঘালয় আলোকে জানালো সে এখন খেতে পারবে না। এরই মধ্যে নার্স এসে আলোকে ওষুধ খাইয়ে দিল দুটো। নার্সের সাহায্য নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল আলো। মেঘালয় টুলের ওপর বসে রইল। আলো তার দিকে চোখ তুলে তাকাতে মেঘালয় চোখের ইশারায় দেখালো ঘুমিয়ে পড়তে। আলো চোখ বন্ধ করে ফেলল। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে ভাবছে, ঘুমিয়ে থাকলে যন্ত্রণা কম অনুভব করবে। শারীরিক যন্ত্রণার চেয়ে এখন মানসিক সমস্যা কাবু করে ফেলছে। আমি যদি পারতাম আমি ঘুমের ওষুধ খেয়ে দিন দুনিয়া ভুলে ঘুমিয়ে থাকতাম। আমার রাজপুত্রের কথা ভুলে থাকতে পারতাম। তোমার অসহায় দৃষ্টি ভুলতে পারতাম। আমার ভাইয়ের কষ্টকে ভুলে থাকতে পারতাম। কিন্তু আফসোস পারছি না। এত কষ্ট, বেদনা, বিয়োগের অনুভব সবটাই অনুভব করছি। সিতারা বেগম এবং মাহারিন এলো দুপুরের দিকে। তাদের দেখে মেঘালয় জানালো সে এখন বাড়িতে ফিরবে। মাহারিন ছোট ছেলের মুখের দিকে তাকালেন না। বড় ছেলের দিকে তাকাচ্ছে না গত 2 দিন ধরে। বুড়ো মা বেঁচে আছে কঠিন অসুখ নিয়ে।
অথচ বড় ছেলে সুস্থ সবল স্ত্রীকে হারালো, তাও কিনা সামান্য হার্ট অ্যাটাকের কারণে। আর ছোট ছেলেটা বাপ হতে গিয়েও পারল না। চলে গেল বাচ্চাটা, কি সুন্দর দেখতে হয়েছিল। মাহারিনের কলিজায় মোচড় দিয়ে ওঠে নাতির হিমশীতল শরীরটার কথা মনে পড়লে। মাহারিন আলোর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবছে, অসময়ের কালবৈশাখী ঝড় এসে তার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়ে গেল। কিসের অপরাধ, কোন পাপের সাজা ভোগ করলো দুটা নিষ্পাপ প্রাণ? জবাব খুঁজে পায় না। মাসফির মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ঠিক 2 দিন পর। পরদিন আলো হসপিটাল থেকে ডিসচার্জ পায়। মাসফি মেয়েকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল। ঠিক ওই সময় মাহারিন এবং মেঘালয় তার আলোকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। সিতারা এবং ইনায়া মাসফির সাথে ড্রয়িং রুমে বসেছিল। তিনজনকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে তারা এগিয়ে যায়। মাসফির কোল থেকে বাবুকে কোলে তুলে নিল মাহারিন। নাতনিকে বুকের মাঝে চেপে ধরল। হুট করে মাহারিনের বুকটায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তানিয়ার জন্য মনটা পুড়ছে বেশ। সিতারা বেগম আলোর হাতটা ধরে বলল, কষ্ট হয়নি তো? আলো মাথা নাড়িয়ে বোঝালো, কষ্ট হয়নি। মাহারিনের কোলে থাকা বাবুটার দিকে তাকিয়ে আলোর বুকটা হাহাকার করে উঠল। ফাঁকা ফাঁকা লাগছে বুকের মধ্যে। বাবু হারানোর ব্যথাটা আজ যেন ক্রমশ বেড়েই চলেছে। মেঘালয় আলোর মনের অবস্থা বুঝতে পারল। সকলের চোখের আড়ালে আলোর হাতটা শক্ত করে চেপে ধরল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। টুপ করে আলোর 2 চোখের জল গড়িয়ে পড়ল। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। দীর্ঘ শ্বাস ছাড়ল। মাহানের দিকে তাকিয়ে বলল, মা, আমি আলোকে নিয়ে ঘরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না আলোর? তার চেয়ে বরং নিচতলার গেস্ট রুমে কয়েকদিন থাকুক। ইনায়ার কথায় সিতারা বেগম এবং মাহারিন সায় দিলেন। মেঘালয় আলোর হাত টেনে সামনের দিকে অগ্রসর হতে থাকে। মাহারিন, সিতারা এবং ইনায়া ভুরু কুচকে তাকিয়ে রইল। সিঁড়ির সামনে গিয়ে মেঘালয় আলোর হাত ছেড়ে দেয়। আলো মেঘালয়ের মুখের দিকে তাকায়। মেঘালয় চট করে আলোকে কোলে তুলে নিল। মাহারিন এবং সিতারা বেগম খুবই স্বাভাবিক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে ফেলল। ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মাসফি বাড়ির বাইরের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটা ধরল। মেঘালয়ের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরল আলো। বুকের মধ্যে মুখ গুজে রইল। মেঘালয় আলোর মুখের দিকে একবার তাকিয়ে আবারও সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সময় মনোযোগী হলো। মেঘালয় তাদের ঘরে প্রবেশ করলো। আলোকে বিছানায় শুইয়ে দিল আস্তে করে। আলোর পাশে সেও টান টান হয়ে শুয়ে পড়ল। মাথার নিচে 2 হাত রেখে পাশ ফিরে তাকালো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়েছিল। 2 জোড়া চোখের দৃষ্টি বিনিময় হলো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। পলক ফেলতে ইচ্ছে করছে না। এত মায়া কেন এই মুখটায়? আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে আছে। গত 5 দিনে মানুষটার চেহারার জলুস হারিয়ে গেছে। দাড়ি ঘন হয়ে গেছে। বিয়ের 7 মাসের মধ্যে আজ একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল আলো। হাত বাড়িয়ে মেঘালয়ের গাল ভর্তি দাড়িতে হাত রাখল। অস্থির ভঙ্গিতে তার চোখ দুটো কি যেন খুঁজছে মেঘালয়ের চেহারার মধ্যে। আলোর নরম হাতের স্পর্শে মেঘালয়ের হৃদয় নড়বড়ে হয়ে পড়ে। আলোর চোখের দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, কি খুঁজছো? আমাকে খুঁজছি ডাক্তার সাহেব। আলোর জবাব শুনে ভীষণ অবাক হয় মেঘালয়। মেঘালয় আলোর কাছে সামান্য এগিয়ে যায়। আলোর বালিশে মাথা রাখলো। দুজনের মাঝে আজ সরিষা দানা পরিমাণ দূরত্ব নেই। মেঘালয় আলোর শরীরের ওপর 1 হাত রাখলো। তারপর আলোর গলার মধ্যে মুখ গুজে রইল। আলোর শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। মেঘালয়ের তপ্ত প্রশ্বাস আছড়ে পড়ছে তার গ্রীবাদেশে। মেঘালয় ফিসফিসিয়ে প্রশ্ন করল আলোকে, আমার মাঝে তোমার অস্তিত্ব কতখানি খুঁজে পেলে? আলো জবাব দিতে পারল না। কি জবাব দেবে? নাকি বলবে, আপনি আমার আত্মার সঙ্গে মিশে গেছেন ডাক্তার সাহেব। আলোর চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ল বালিশে। আলোর নীরবতা মেঘালয়কে তেমন বিচলিত করে না। আলোর নীরব ভালোবাসায় অভ্যস্ত হয়ে গেছে সে। আলোর ডান হাতের আঙুলের ভাঁজে মেঘালয়ের আঙুল গুজে রাখল। আলো তাকিয়ে রইল। সাদা পায়রার ন্যায় মেঘালয়ের হাতের আঙুলের ভাঁজে কালো পায়রার ন্যায় আলোর হাতটা বড্ড বেমানান লাগছে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। আলো আবিষ্কার করলো মেঘালয়ের একজোড়া চোখের মুগ্ধতায়, আলোর অস্তিত্ব মেঘালয়ের চোখের তারায় আলোর ছায়া পড়েছে। আগের মতো বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকো না কেন আলো? আমার ওপর থেকে তোমার বিরক্তি ফুরিয়ে গেছে? মেঘালয়ের হাতের মুঠোয় বন্দি রাখা আলোর হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আলো মেঘালয়ের প্রশ্ন শুনে সত্যি সত্যি ভুরু কুঁচকে তাকালো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে বলল, এই যে ঠিক এইভাবে আমার দিকে তাকিয়ে থাকা আলোকে মাঝে মাঝে বড্ড মিস করি আমি।
আলোর বড্ড জানতে ইচ্ছে করলো মেঘালয় কেন বিরক্ত হয়ে তাকিয়ে থাকা আলোকে মিস করে। মেঘালয় অপেক্ষায় আছে আলো যদি একবার পাল্টা প্রশ্ন করে তাহলে আলোকে জানিয়ে দেবে সে কতটা আলোকে ভালোবাসে। আলোর প্রেমে সে বিয়ের পরে নয় বরং বিয়ের আগে থেকেই প্রেমে পড়েছিল। যেমন তেমন প্রেম নয়, একেবারে কঠিন প্রেম যাকে বলে। বুকের মধ্যে ব্যথা অনুভব হয় ঠিক তেমন প্রেমে পড়েছে আলোর। ওই যে প্রথম দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলোর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো, ঠিক সেই দিনই আলোর প্রেমে পড়েছিল। আলোর কাছ থেকে পাওয়া বিরক্তি, এড়িয়ে যাওয়া এইসবই তাকে আলোর প্রতি চুম্বকের মতো আকর্ষণ করেছে। তারপর তো দ্বিতীয়বার দেখা হলো কাব্য ভাইয়ের বিয়েতে, সেখানেও তাকে দেখে বিরক্তি প্রকাশ করেছিল। তৃতীয়বারের দেখায় মেঘালয়ের হৃদয়ের নড়বড়ে অবস্থা হলো। মনে হচ্ছিল তার এত শক্ত মজবুত হৃদয়ের ভিত নড়বড়ে হয়ে গেছে এলোমেলো শাড়িতে দেখা আলোকে দেখে। এখনও সেই দৃশ্য মনে পড়লে মেঘালয়ের হৃদয় প্রেম আন্দোলন তোলে। ভীষণ ভয় পাওয়া একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা আলোর আঙুলের ফাঁক দিয়ে খসে পড়া এক একটা শাড়ির কুচি যেন মেঘালয়কে আলোর কাছে আরেকটু টেনে নিয়ে যেতে বাধ্য করেছে। তার মা মাহারিন জানে যে ছেলে মায়ের কথা রাখতে গিয়ে আলোকে বিয়ে করেছে, কিন্তু মেঘালয়ের সৃষ্টিকর্তা জানে আলোকে সে মন থেকে চেয়েছে, তবে প্রকাশ্যে নয়। আলোর নামে তার হৃদয়ের ঠিকানা হারিয়েছে বহুদিন আগে। মেঘালয় মাঝে মধ্যে বড্ড অবাক হয় নিজেকে নিয়ে। এত সাদামাটা চেহারার আলোর মাঝে সে নিজেকে কতটা হারিয়ে ফেলেছে। আলো মেঘালয়কে পাল্টা প্রশ্ন করল। আলোকে মনের কথা আজও বলা হলো না তার। মেঘালয়ের তেমন তাড়াহুড়ো নেই, আলোকে মনের কথা বলবে কোনো একদিন। সময় পেরিয়ে গেছে আরও 1.5 মাস। আলো আগের থেকে সুস্থ হয়েছে। মাসফির মেয়েটাকে ইনায়া এবং মাহারিন দেখাশোনা করছে। মাঝে একবার এসেছিলেন তানিয়ার মা, কিছুদিন থেকে ঢাকায় ফিরে গেছেন গতকাল। ইদানিং মাহারিনের শরীর খারাপ লাগছে। মাহারিন নামাজের শেষে দীর্ঘ মোনাজতে কেবল তার 3 সন্তানের দীর্ঘায়ু কামনা করে। মনের মধ্যে কু ডাকছে, মনে হচ্ছে সামনে আরও বড় ধরনের কোনো বিপদ আছে। ইনায়া বেশ যত্ন করে তানিয়ার মেয়েটাকে। বাবুর নাম রেখেছে বেলিফুল। বাবুর নামটা মেঘালয় রেখেছে। যেদিন বাবুর নামকরণ হলো সেদিন আলোর কান্নায় বুক ভারী হয়ে আসে। মেঘালয়ের বেলিফুল নামটা যেন এক অসমাপ্ত অধ্যায় হয়ে গেছে তাদের জীবনীতে। আলো বাবুকে কোলে নিতে চাইলে ইনায়া তেমন কোলে দিতে চায় না। তবে মাহারিন, মেঘালয় এবং মাসফির সামনে ইনায়া টু শব্দ করে না। হাসতে হাসতে আলোর কোলে বাবুকে তুলে দেয়। 1 সপ্তাহ পর মাসফি এবং মাহারিনের ইন্ডিয়া যাওয়ার কথা, কিন্তু মাহারিন যেতে চাইছে না। মেঘালয় এবং মাসফি প্রথমে তাদের মাকে বোঝাতে চায়, কিন্তু যখন দেখলো রাজি হচ্ছে না, ঠিক তখনই 2 ভাই মিলে মাকে বলল, আর কত খাটিয়া তুলবো কাঁধে, তোমার চিকিৎসার সুযোগ আছে, আল্লাহ চাইলে সুস্থ হবে। এমন বাচ্চামো কাণ্ড ঘটানোর কারণ তো দেখছি না আমরা। মাসফির কথা শুনে মাহারিন স্তব্ধ হয়ে যায়। মেঘালয় মাহারিনের পাশে বসলো। মাহারিনের ডান হাতটা মুঠোয় নিয়ে বলল, মা, বুক ভারী হয়ে আছে এখনো। ভাইয়া তো স্ত্রীকে হারিয়েছে, আমি হারিয়েছি আমার বাচ্চাটাকে। এখন তোমাকে হারিয়ে ফেলতে চাই না। মাহারিন চুপ করে আছে। মাসফি হাল ছেড়ে দিল, ঘর থেকে বের হয়ে গেছে। মেঘালয় মাসফির পেছনে পেছনে বের হয়ে গেল। মাহারিন একা বসে রইল ঘরে। দূর থেকে এক নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। মাহারিন তাসবিহ হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করছে। মেঘালয় যখন হসপিটালে থাকে, আলো তখন নিজের ঘরে একলা বসে থাকে। সপ্তাহে 2-1 বার ইতির সঙ্গে কথা হয় ফোনে। সিতারা বেগমের সঙ্গে দিনে 1 বার কথা হয়। মাঝে মাঝে ওয়ার্ড্রপের 3য় ডয়ার খুলে পলক্ষীনভাবে তাকিয়ে থাকে ন্যাপথলিন দিয়ে ভাঁজ করে রাখা ছোট্ট কাঁথাগুলোর দিকে। গত 1 মাসের দিনগুলো কেমন দীর্ঘতর মনে হচ্ছে। আলো নিজেকে শেষ কবে আয়নায় দেখেছে মনে পড়ছে না। তার শাশুড়ি এবং ভাসুর চলে গেলে এই বিশাল বাড়িতে সে একা থাকবে। ইনায়া বেলিফুলকে নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মাঝে তার ভ্রম হয়, এই বুঝি মনে হয় পেটের মধ্যে নড়াচড়া টের পাচ্ছে, কোনো ছোট্ট শিশুর কান্না তার কানে বাজছে। অথচ সে তো জানে এসবই ভুল ধারণা। আলো ইদানিং ভয় পায় একা থাকলে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, শরীর ঘামতে থাকে, প্রেসার বেড়ে যায়। মেডিকেলের ভাষায় এই রোগের নাম প্যানিক অ্যাটাক। এই রোগের ওষুধ হচ্ছে দৃঢ় মনোবল। অথচ আলোর দৃঢ় মনোবল হারিয়ে গেছে সেই কবেই। যেদিন তার বাপ মরে গেল ঠিক সেদিন শক্ত ধাঁচের মেয়েটা কেমন নরম হয়ে গেছে। এরপর একবারে ভেঙে চুরে দিয়ে গেল তার সন্তানটি। কোলজুড়ে সন্তান এলো ঠিকই,
শরীরে একটা ভয়ঙ্কর রোগের বীজ রোপণ করে দিয়ে গেছে। সামান্য থেকে সামান্য কিছু ঘটলে কেমন অস্থির লাগে। মেঘালয় ফিরে এলো রাত 2টোর দিকে। আলো ঘুমিয়েছিল। ঘুমন্ত আলোকে ডাক দিল না মেঘালয়। পরনের কাপড় চোপড় বদলে নর্মাল টি শার্ট এবং ট্রাউজার পরে আলোর পাশে শুয়ে পড়ল। আজ আকাশ ভরা তারায় পূর্ণিমার চাঁদ তার নরম আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। জানলার গ্রিল গলিয়ে চাঁদের আলো যেন ঘরের প্রতিটি কোণাকে সাদা পড়তে মোড়ানো হচ্ছে। বারান্দার দরজা হালকা খোলা, ফুরফুরে বাতাস এসে ঘরটিকে শীতল এবং প্রাণবন্ত করে তুলছে। সবকিছু যেন থেমে আছে, শুধু বাতাসের তোড়ে চাঁদের আলো নাচছে। ঘরটা নিঃশব্দ, শীতল এবং শান্ত। মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিয়েছে, প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করার জন্য। চাঁদের আলোতে আলোর শ্যাম মুখখানার দিকে তাকিয়ে রইল মেঘালয়। কপাল জুড়ে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো বড্ড জ্বালাচ্ছে আলোকে। ঘুমন্ত আলোর কুচকানো কপাল দেখে মেঘালয় হাত বাড়িয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিল। রাত বাড়ছে, নিশাচর পাখির ডাক ভেসে আসছে। মেঘালয় ক্লান্তির কাছে হার মানল অবশেষে। ঘুমের রাজ্যে অতলে তলিয়ে গেল। ফজরের আজান শুনে আজ ঘুম ভাঙল আলোর। কাঁধে কারো গরম শ্বাসের আভাস পেয়ে পাশ ফিরতেই টের পেল মেঘালয়ের অস্তিত্বকে। ঘুমন্ত মেঘালয়ের মুখটা দেখার জন্য হুট করে আলোর মনটা কেমন অস্থির হয়ে উঠল। অথচ এখন লাইট অন করলে মানুষটা জেগে উঠবে। আলো নিজের মনের ইচ্ছাকে দমন করলো, তবে অন্য আর একটা মনোবাসনা পূরণ করলো। ঘুমন্ত মেঘালয়ের বুকের মধ্যে জায়গা করে নিল। মেঘালয় ঘুমের ঘোরে আলোকে শক্ত করে জড়িয়ে ধরল। আলো ফিসফিসিয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক অনেক ভালোবাসি ডাক্তার সাহেব। প্রথমবার আপনাকে দেখে যতটুকু বিরক্ত হয়েছিলাম, আজ ঠিক ততটুকুই আপনাকে ভালোবেসে ফেলেছি। যেই আমি কখনো মিথ্যা বলিনি, সেই আমি আপনার সামনে অনর্গল মিথ্যা বলেছিলাম সেদিন। অথচ আপনার কাছে ধরা খেলাম খুব বাজেভাবে। তারপর তো আপনি আমার নামও দিলেন মিথ্যাবতী। এটা কোনো নাম হলো? আদর করে মানুষ কত নাম ডাকে, আর আপনি কিনা আমার মিথ্যাবতী নামে ডাকেন। মেঘালয় তার মিথ্যাবতীর অভিযোগ শুনতে পেল কিনা কে জানে, কিন্তু সেদিন আলোর বেশ চমৎকার খুব ঘুম হলো। প্রিয় মানুষের বুকের উষ্ণতায় আলো গুটিসুটি মেরে ঘুমের রাজ্যের অতল গহরে তলিয়ে যায়। আজ ঢাকা থেকে তানিয়ার বাবা মা এসেছে, সিতারা বেগম এসেছে, পরিবারের অনেকে এসেছে। কারণ মাহারিন এবং মাসফির 2 দিন পর ভারতে যাওয়ার ফ্লাইট। পরিবারের সবার সঙ্গে দেখা করার একটা বিশেষ কারণও আছে। মাহারিন খুব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার ইনায়া এবং মাসফি মেনে নিলেই হলো। সকাল থেকে আলো রান্নাঘরে রান্নাবান্নার কাজ সামলাচ্ছে। মেঘালয় হসপিটাল থেকে ফেরেনি এখনও। গতকাল রাতে থেকে হসপিটালে ব্যস্ত। মাহারিন ছোট্ট বেলিফুলকে কোলে নিয়ে বসেছিল সোফায়। সিতারা বেগম সবেমাত্র বাড়ির চৌখাটে পা রেখেছেন ঠিক ওই সময় আলোর চিৎকার শোনা যায়। মাহারিন সিতারা বেগম হকচকিয়ে যায়। মাসফি ইনায়া তাদের ঘর থেকে বের হয়ে আসে। মাহারিন বেলিফুলকে কোলে নিয়ে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চললেন। গিয়ে যা দেখলেন তাতেই মাহারিনের কলিজা মোচড় দিয়ে উঠল। আলোর শাড়ির আঁচলে আগুন দাউ দাউ করে জ্বলছে। মাহারিন আলো বলে চিৎকার করে উঠল। আলো মাহারিনের দিকে একবার ফিরে তাকালো। ততক্ষণে আলোর শরীরে আগুন স্পর্শ করে ফেলেছে। আলো নিজের শরীরে আগুনের তাপ অনুভব করছে। চোখের সামনে সব অস্পষ্ট হয়ে আসছে। ধপাস করে রান্নাঘরের মেঝেতে পড়ে গেল আলো।